জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চকে আটকে দেওয়া হয়েছে নাকি কি বলছেন শিক্ষার্থীরা আসলে? নোমান, আপনি যেমনটি বলছিলেন যে লং মার্চ আটকে দেওয়ার প্রসঙ্গটি জানতে চেয়েছিলেন। আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে এই শিক্ষা ভবনের সামনে একটি ব্যারিকেড তৈরি করেছে এবং এখানেই যারা শিক্ষার্থীরা এসেছিলেন এই লং মার্চে অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তারা এখানে তাদেরকে আটকে দেওয়া হয় এবং এখানে তারা অবস্থান নেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলেন এবং 6 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা দেখেছি ভিতরে অর্থাৎ সচিবালয়ের ভিতরে তারা প্রবেশ করেছেন এখানে শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য। এবং শিক্ষামন্ত্রী যেহেতু সংসদ অধিবেশন চলে আপনি জানেন, সেই সংসদ অধিবেশনে তিনি যোগ দিয়েছেন। এবং এখানে কিছুক্ষণ আগে আমরা যে উপস্থিতি দেখছিলাম যে শিক্ষার্থীদের সেটি ধীরে ধীরে কমে এসেছে। এবং আরেকটি বিষয় শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা এখানে কতক্ষণ অবস্থান করবে এবং তাদের পরবর্তী প্রক্রিয়া বা তারা আসলে আরও কোনো কর্মসূচি ঘোষণা করবে কিনা। তারা বলছেন যে তারা কতক্ষণ অবস্থান করবে সেটি সম্মিলিতভাবে তাদের সহপাঠী যারা রয়েছে বা তাদের এই আন্দোলনের সাথে অনেকেই সংহতি জানিয়েছেন এবং এই বিষয়টি তারা বলছেন যে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী ছাড়াও ক্লাস 10-এর শিক্ষার্থী বা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে তারাও তাদের সাথে সংহতি জানিয়েছেন। সামগ্রিকভাবে তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে তাদের কর্মসূচি জানাবেন। আমরা এখন দেখছিলাম যে এই যে শিক্ষার্থীদের কয়েকজন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছিলেন এবং এর আগের সংবাদে আমরা এই জায়গাটিতে দেখেছিলাম যেখানে শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি না থাকলেও এই জায়গাটিতে শিক্ষার্থীদের পরিপূর্ণ ছিল, কিন্তু সেটি এখন ফাঁকা হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই তারা বাসায় ফিরে গিয়েছেন এবং শিক্ষার্থীদের বেশ কিছু শিক্ষার্থী তারা এখানে রয়ে গেছেন। এবং কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের সাথে গণমাধ্যম কর্মীদের একটি বিতণ্ডার বিষয় আমরা লক্ষ্য করেছি। শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থী তাদের দুটি বিষয়ের দাবি মেনে নিল, অর্থাৎ শিক্ষামন্ত্রীকে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটির কথা তারা বলছেন যে ক্ষমা চাওয়া এবং দুটি প্রশ্নপত্রে যে ভুল হয়েছিল এবং সেটিতে পূর্ণ মার্ক যাতে তাদের দেওয়া হয় সেটিও শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী তাদের সেই দাবি মেনে নিয়েছেন, কিন্তু তারপরে বলছেন যে অভিন্ন প্রশ্নপত্রের ফলে শিক্ষা ব্যবস্থার একটি সামগ্রিক উন্নতি না ঘটিয়ে যে প্রশ্নপত্র কঠিন করা হচ্ছে সেটি আসলে তাদেরকে যে ফলাফল সেটি খারাপ হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এজন্যই মূলত তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছেন। এবং আরেকটি বিষয়ে তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা তাদের যে এই দাবির পক্ষে যে অবস্থান সেটি তারা নেবেন। কিন্তু যেটি শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে কতক্ষণ তারা অবস্থান নেবেন সেটি তারা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এটি তাদের সহপাঠীরা বা এই আন্দোলনে তাদের সাথে যারা সংহতি জানিয়েছেন সবার সাথে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তটি নেবেন। এবং পাশাপাশি আমরা এটিও দেখছি যে তারা ছোট ছোট দল হয়ে নিজেরা সলা পরামর্শ করছেন, তারা আসলে সিদ্ধান্ত নেওয়ার জন্য কী ধরনের কর্মসূচি দিবেন সেটি করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এখানে রয়েছে। যদিও এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দেওয়ার ফলে এবং এই শিক্ষার্থীরা এখানে অবস্থান নেওয়ার ফলে গুলিস্তান থেকে হাইকোর্টের মোড়ের এই যে সংযোগ সড়কটি অর্থাৎ সচিবালয়ের সামনের সড়কটির দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে এবং সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেটি খোলা রয়েছে, সেখানে যান চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত আমরা আসলে এই পরিস্থিতি দেখছিলাম যে শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং শুরুতে জানাচ্ছিলাম যে 6 জন শিক্ষার্থী প্রতিনিধি তারা ভিতরে গিয়েছেন সচিবালয়ে, তারা ফিরে আসলে হয়তো পরবর্তী সংবাদ জানা যাবে যে তারা আসলে কী ধরনের সমঝোতা করলেন বা কী ধরনের আলোচনা করলেন। এই ছিল এখন পর্যন্ত শিক্ষা ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ নোমান। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের লং মার্চে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। চলে যাচ্ছে তার কাছে। জাহিদ, শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছে, তাদের দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন। নোমান, সহকর্মী জাওয়াদ মাহমুদ এই লং মার্চের একটি অংশে অবস্থান করছে, আমরা অপর একটি অংশে যেখানে মূলত শিক্ষা ভবনের একটি অংশ যে অংশ দিয়ে মূলত গুলিস্তানগামী যে সড়কটি রয়েছে সেটি যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে শুধুমাত্র এই লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে। এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছেন তারা কোনো সরকারের দায়িত্বশীল কারোর সঙ্গে কথা বলতে চান। একটু আগেও এটা নিয়েই পুলিশের সঙ্গে মূলত বাকবিতণ্ডা হচ্ছিল
যে কারা কথা বলবেন এবং কারা ভিতরে যাবে। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা বাসে করে, ট্রাকে করে তারা এই লং মার্চ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে তারা এসে পৌঁছালেন। তাদেরকে স্লোগান দিয়ে এই মুহূর্তে এখানকার যারা আগে থেকে অবস্থান করছিলেন তারা তাদেরকে বরণ করে নিচ্ছেন। এবং অর্থাৎ একটু আগেও যেটি বলছিলাম আন্দোলনকারীর সংখ্যা কমে এসেছে, সেটি কিন্তু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না, বরং আন্দোলনকারীদের সঙ্গে নতুন করে এই দুইটি বাস এবং ট্রাকে করে যে শিক্ষার্থীগুলো আসলেন সেটি তাদের সংখ্যাও কিন্তু যুক্ত হলো। এবং এই বৃহৎ সংখ্যক শিক্ষার্থীরা তারা মূলত তাদের আন্দোলনকে কতটুকু এগিয়ে নেবেন বা তাদের যে একটু আগেও যে তারা পরিকল্পনা করছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কারোর সঙ্গে কথা বলবেন, যদিও শিক্ষামন্ত্রী কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় বা সচিবালয়ে নেই, কাজেই তারা মূলত যে কার সঙ্গেই কথা বলবেন বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এই বিষয়ে কার সঙ্গে কথা বললে বরং একটি ফলাফল আসে তা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। মাঝখানে 7 জন শিক্ষার্থীর তালিকা তৈরি করা হয়েছিল যারা মূলত এখান থেকে গিয়ে সচিবালয়ের ভিতরে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আছে তার সঙ্গে কথা বলবেন। একটু পরেই সেটি আবার শিক্ষার্থীদের মধ্যেই এটি ভুল বোঝাবুঝি বলবো কিংবা মতানৈক্য, তার ফলে কিন্তু সেটি কিন্তু থমকে গিয়েছে। এই মুহূর্তে দেখছি আমরা শিক্ষার্থীরা আবারও পুনরায় সংগঠিত হয়ে এই শিক্ষা ভবন মোড়ে সংগঠিত হয়েছেন এবং তারা তাদের প্রত্যেকের কাছেই আজকে তারা যে পরীক্ষাটি দিয়েছেন সেই পরীক্ষার প্রশ্নপত্র আছে, সেই ফাইলটি এখনো আছে। অর্থাৎ তারা এই বার্তা দিতে চাইছেন যে তারা আসলে সত্যিকার অর্থেই পরীক্ষার্থী। 2-1 এমন শিক্ষার্থীও আছে যারা মূলত একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তারাও কিন্তু তাদের এই উচ্চ শ্রেণীতে পড়া সহপাঠীদের সঙ্গে তারা এসে একাত্মতা পোষণ করেছেন এবং সেই আন্দোলনের যে দাবিটি সেটি বিক্ষিপ্তভাবে ভিন্ন ভিন্ন দাবি উত্থাপন করা হলেও একটি দাবি মূলত বারবারই এখানে তারা উল্লেখ করতে চাচ্ছেন, সেটি হলো এই শিক্ষামন্ত্রীর পদত্যাগটাই তারা মুখ্য হিসেবে দেখাতে চাচ্ছেন। এবং শিক্ষা ভবনের এই মোড়কে কেন্দ্র করে যেহেতু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতি যেমন ছিল এবং ব্যারিকেড ছিল কয়েক ধাপে, সেটিকে উপেক্ষা করে এই আন্দোলনকারীরা যে সামনে খুব সহজেই এগোতে পারবেন বলে মনে হচ্ছে না। অপরদিকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আছেন তারাও খুব সহজেই যে আসলে আন্দোলনকারীদেরকে সচিবালয়ের মতো কেপিআইভুক্ত একটি এলাকায় ঢুকতে দেবেন সেটিও কিন্তু আমরা অনিশ্চিত। কাজেই এটির এই লং মার্চের শেষ কোথায় সমাধান কি আসে তা নিয়ে এখনই কোনো ফলাফল নয়, বরং আমরা অনুসরণ করছি। পরবর্তী সংবাদগুলোতে নোমান নিশ্চয়ই আপনাকে সর্বশেষ খবর জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শিক্ষার্থীদের লং মার্চ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ। পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবেশের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় আজ সারা দেশে 2 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন স্টল পরিদর্শন সহ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে দেশের স্কুল পর্যায়ে 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আনন্দের সাথে শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 3টা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছাত্রদল উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন বিষয়ক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন ফিরে না আসে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। আমরা চাই
তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। সিটি কর্পোরেশনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এই কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় তিনি বলেন, নগরায়ণ বৃদ্ধির পাশাপাশি বর্জ্য বাড়ছে, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সবাইকে আহ্বান জানান মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম বলেন, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে বর্তমান সরকার। সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা, ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সেই বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। চিফ প্রসিকিউটর বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। এ সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সময় কয়েকজন নিহতের পরিবারও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরো যারা আছে, এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত 1টায় এই ঘটনা ঘটে। এ সময় দ্রুত আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং যে কোনো ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। 2 হাত অনেক পুড়ছে, আর মানে জায়গায় জায়গায় অনেক জায়গায় পড়ছে, যেমন কান, নাক, গাল। সব রোগীগুলোকে আমরা নর্মাল অন্যান্য বার্নের অন্যান্য চিকিৎসার পাশাপাশি হাইপারবারিক থেরাপি দিব। এর মধ্যে 50% বার্নের যে রোগীটা এবং বেশ কয়েকটা রোগী আছে যারা শ্বাসনালী বেশি পড়ছে, অবশ্যই তাদের কন্ডিশন একটু ক্রিটিক্যাল। পরিপূর্ণভাবেই ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তাররা তো দেখতে পারতেছেন সবাই আছে, রাত্র থেকে ডাক্তাররা সেবা দিচ্ছে, যা দেখলাম। সবাই মানে কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এখনও এদের আত্মীয় স্বজনে অনেকে খোঁজ পায় নাই। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতেছি, এরপর যদি চিকিৎসাতে আরও কোনো সহায়তা লাগে সব আমরা করবো। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে আগুনে পড়ল অনন্ত অ্যাপারেলস লিমিটেড কাপড়ের গোডাউন। ভোর 4টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। সিদ্ধিরগঞ্জের আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় 3 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি, আর 2টা ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 6 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদের এক দল। পরে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ সময় দমকল কর্মীরা দেখতে পান আগুন লিফট শ্যাফট পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ফলে 2টি লিফট আটকে গিয়েছিল। এরপর কয়েক ঘন্টা উদ্ধার অভিযানের পর লিফট শ্যাফটে আটকে থাকা এসব মরদেহ উদ্ধার করে তারা। এরই মধ্যে ভয়াবহ এই ঘটনায় অগ্নিদগ্ধ 2 জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এমনকি যতক্ষণ না বলবেন যথেষ্ট হয়েছে, ইরানের উপর হামলা চলতে থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ ইরান হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিব বাবাদি। এরই মধ্যে ইরানের সমস্ত বন্দরের নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে মঙ্গলবার রাত থেকে এটি কার্যকর হয়েছে। এছাড়া টানা 4র্থ দিনের মতো ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিক, পূর্ব হরমোজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহভাজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে তেহরান। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $1.46 বা 1.72% বেড়ে $86.19 দাঁড়িয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম 1 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীতে নতুন করে সংঘাত শুরু হলে আগামী দিনগুলোতে তেলের দাম ফের ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব সমুদ্র বন্দরের উপর ফের অবরোধ আরোপ করলে এই পরিস্থিতির সূত্রপাত হয়। এছাড়া গেল বুধবার মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়ালে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়। বর্তমানে অত্যন্ত মারমুখী অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র গেল কয়েকদিনে ইরানের বিভিন্ন স্থাপনায় 4র্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/tv/ekhon tv।